আমরা কিন্তু গার্মেন্টসে তেনা সেলাই করি। কারণ আজকে ভিয়েতনামে যদি $300 ন্যূনতম মজুরি হয়, তাহলে বাংলাদেশের শ্রমিকরা কেন এখনো $100 আসতে পারে নাই? গার্মেন্টস শ্রমিকদের রেশনিং প্রথা চালু হবেই হবে। আজকে তৈরি পোশাক শিল্প একটা রপ্তানি খাত, যেখান থেকে আমরা 76% বা বলেন 77% অনেক বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি শিল্প, এবং এখনও এখানে নারীর সংখ্যা কমে যাওয়ার পরও কিন্তু সিংহভাগ নারীরা সেখানে কাজ করতেছে। এবং আমাদের দেশে যদি আমরা বলি যে গার্মেন্টস শিল্পের আমাদের কি ভ্যালু অ্যাডিশনটা আছে, আমরা কাটি, সেলাই করি, প্যাক করে পাঠিয়ে দিই। আমাদের দেশের টেক্সটাইল মিল বলেন, সুতা ফ্যাক্টরি, এইটা সেটা যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দরকার, সেইটা কিন্তু আমাদের দেশে নাই। আমরা শুধু সিএমটা পাই, এইটাই আমাদের ইয়া। তো এখন এইখানে আসে কিন্তু শ্রমের উপরে এই ব্যবসাটা, এবং এই ব্যবসাটা একটা মানে সস্তা শ্রম হিসাবে বিবেচিত হয়। এবং এই সস্তা শ্রম থেকে কিন্তু আমাদের গার্মেন্টস মালিকরা অনেক প্রতিকূলতার কথা বলে, তাদের অর্ডারের কথা, তাদের প্রাইসের কথা, তাদের ইসের কথা। কিন্তু আমরা যদি আজকে মানে কথায় অনেক কিছু চলে আসে, বাংলাদেশ সেই আমি ধরেন 35 বছর ধরে এই গার্মেন্টস শিল্পের সাথে, তো এই 35-36 বছর ধরে আমি এই শিল্পের সাথে, এবং এই শিল্পটা সেই 40 বছরের অধিক হয়ে গেছে। আমরা কিন্তু গার্মেন্টসে তেনা সেলাই করি, কোনো ভালো কিছু না। ওই যে ডেনিম জিন্স, যেগুলো পরিবেশকে দূষিত করে, যেগুলো পানিকে করে, শ্রমিকদের অনেক ধরনের হ্যাজার্ডাস ওয়ার্ক বা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির স্বাস্থ্য বিষয়ে অনেক ধরনের থাকে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন গার্মেন্টস আসা শুরু হলো 10 বছর 15 বছর আগে, ভিয়েতনামে যদি যান, কম্বোডিয়াতে যান বা অন্যান্য দেশে, তারা কোন কোন ব্র্যান্ডের কাজ করে, তারা কোন কোন জায়গায় কাজ করে, তারা হাই ট্রেন্ড বলেন যেই ধরনের দামি দামি কোট টাই যত জিনিস বানাচ্ছে, আমরা কিন্তু 40 বছরই সেই জায়গার ধারে পারেও যেতে পারি নাই। এটা কি শুধু মানে শ্রমিকের সমস্যা, নাকি এটা বিজনেস কনসেপ্ট যে বাংলাদেশে তাদের সমস্যা, না সরকারের সমস্যা? এইগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ আজকে ভিয়েতনামে যদি $300 ন্যূনতম মজুরি হয়, তাহলে বাংলাদেশের শ্রমিকরা কেন এখনো $100 আসতে পারে নাই আজকে 40 বছর পরে? আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে ইনফ্লেশন হচ্ছে, সেই ভাষার কি মজুরি সামঞ্জস্য করছে? মজুরিটা তো সামঞ্জস্য করতে হবে শ্রমিকের জীবন এবং জীবিকা কিভাবে থাকবে। নারীর স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ, কারণ নারী একটা রিপ্রোডাক্টিভ ইনস্ট্রুমেন্ট, যেটাকে সবাই করে। বাংলাদেশ কিন্তু কোনো বিজনেস হাব না, বাংলাদেশ হলো একটা ম্যানুফ্যাকচারিং হাব। কারণ এইখানে প্রায় 35-36% যুবক এবং যুবতীরা আছে, সেইটাই কিন্তু বাংলাদেশের ভরসা। আজকে আমরা যদি ফরেন রেমিটেন্সের কথা বলি, বিদেশে কারা যাচ্ছে? যুবকরা যাচ্ছে, যুবতীরা যাচ্ছে। আমরা তো গার্মেন্টসের কথা বলি ঠিক, কিন্তু সেইখানে আজকে গার্মেন্টস শিল্পের শ্রমিকরা যথাযথ খাবার না খাওয়ার কারণে, যথাযথ পুষ্টি না পাওয়ার জন্য দীর্ঘ ঘন্টা কাজ করা লাগে তাদের বেঁচে থাকার জন্য, যার ফলে কিন্তু তারা 40-এর পরে কাজ করতে পারে না। যদিও আইনে বলে 60-এর ঊর্ধ্বে শ্রমিকরা কাজ করতে পারবে, কিন্তু সেইটা কিন্তু হচ্ছে না। তো আমাদের কথা হলো যে যদি আপনারা মনে করেন যে এই, এবং আমরা মজুরি বোর্ডের সময়ও শুনছি যে যদি মজুরি বেশি বৃদ্ধি হয়, তাহলে অনেক শ্রমিককে কর্মসংস্থান দেওয়া যাবে না, অনেক কাজ দেওয়া যাবে না, এই জন্য মজুরি কম রাখে, তাহলে বেশি কাজ দেওয়া যাবে। আমার পরিবারে একজন কাজ করবে, 4 জন খাবে, কিন্তু এমন মজুরি হবে যে একজন কাজ করবে, একজন খাবে, তাহলে তো আপনি এই কর্মসংস্থানও আমাদের কি উপযুক্ত, বা এই কর্মসংস্থান থাকা উচিত? অবশ্যই না। কারণ আমি কাজ করব, আমার বাচ্চা কাচ্চা তাদের নিয়ে যে মৌলিক যে বেসিক অধিকারগুলো আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সেইটা কিন্তু আমাদের শ্রমিকদের মধ্যে নাই। আপনারা যাই দেখেন গার্মেন্টসের শ্রমিকরা কি পরিমাণ অসুস্থ, পুষ্টিহীনতা, এবং এই যে ফ্যাক্টরিতে যে অকুপেশনাল মানে পেশাগত ব্যাধি থেকে শুরু করে, এবং আমাদের নিম্নমানের যে খাবারগুলো আমরা পেস্টিসাইডস খাচ্ছি, তারা তো সুস্থ না। তা এখন আমার যেটা আহ্বান, যেহেতু আসন্ন বাজেটে আমরা দেখেছি যে কোভিডের সময় গার্মেন্টস মালিকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, বিভিন্ন সময় মজুরি বাড়লে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেন, সেটা মালিকদেরকে দেন, এবং সেটা কিভাবে অ্যাডজাস্ট হয় আমরা কিন্তু একজন শ্রমিক হিসাবে বা শ্রমিক প্রতিনিধি হিসাবে সেই জিনিসটা দেখতে পারি না। তা আমাদের আহ্বান এইবার আসন্ন বাজেটে, কারণ আমাদের আগের যে পূর্বের যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন বা যারা পলিটিশিয়ান ছিল, তারা একদম কমিটমেন্ট করেছিল 2022 সালে যে গার্মেন্টস শ্রমিক
শ্রমিকদের রেশনিং প্রথা চালু হবেই হবে, কিন্তু আজ পর্যন্ত হয় না। যখন ক্রাইসিস মোমেন্টগুলো আসে, শ্রমিকরা যখন রাজপথে যায়, শ্রমিকরা যখন তাদের দাবি তোলে যে আমাদের মজুরি বৃদ্ধি করেন বা আমাদের বেতন বৃদ্ধি করেন, তখন আমাদের তড়িৎ ঘড়িৎ রাষ্ট্র মিটিং ডাকে, সেখানে আমাদের সাথে কথা বলে এবং হ্যাঁ আমরা এটা করব ওইটা করব, কিন্তু আমরা দেখি কোনোটাই করে না। যেটা করে সেটা হলো শ্রমিকদের কালো তালিকাভুক্ত করে, তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হয়, কিন্তু আসলে রাষ্ট্রের যে দায়িত্ব, মালিকের যে দায়িত্ব, সেইগুলা কিন্তু ওইভাবে হয় না। তো আমাদের কথা হলো যে আমাদের এই নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান এটা থাকতে হবে এবং এটা প্রয়োজন, কিন্তু নারী ক্ষুধার্ত হিসাবে এই গার্মেন্টস শিল্পে কাজ করবে, এইটা থেকে মালিকদেরকে যে প্রণোদনা দেন, আমি রাষ্ট্রকে বলবো যে আপনারা রেশনিং প্রথাটা চালু করেন এবং বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে দুপুরবেলা যদি আপনারা দেন, এটা শ্রমিকরা পাবে না। যদি ভোরবেলা দেন, এইটাও শ্রমিকদের সম্ভব না, কারণ শ্রমিকরা কাজ করে সকাল 8টা থেকে কমপক্ষে বিকাল 5টা পর্যন্ত। এবং ফ্যাক্টরিগুলার ভিতরেও এখন অনেক বড় বড় ফ্যাক্টরি হয়েছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি হয়েছে, কিন্তু জীবন জীবিকার মান কিন্তু উন্নয়ন হয় নাই। আমরা বাংলাদেশ বলতেছি মধ্য আয়ের দেশ হব 26 সালের ইয়েতে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের অনেক ধরনের লক্ষ্য, অনেক ধরনের আছে, সেই ক্ষেত্রে রেশনিং প্রথা এবং বাজেটটার মধ্যে থাকতে হবে এবং নারী শ্রমিককে রক্ষা করলেই আপনার দেশের অর্থনীতি এবং চাহিদাই হবে। আর পাশাপাশি আমাদের এই যেই প্রণোদনায় দেন গার্মেন্টস সেক্টরের জন্য, সেটা যেন সরাসরি শ্রমিকের ভাগ্যে আসে এবং শ্রমিকরা ভোগ করতে পারে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ।